নির্বাণ। পরিবেশনা কথা ও কবিতা। কণ্ঠ অলোক রায়ঘটক ও অনিন্দিতা বসু। শরৎ সুনন্দ মুখোপাধ্যায়। প্রযোজনা টেক টাচ এন্টারটেইনমেন্ট। না না না, দোহাই ডাক্তার, আর যাই করো ওই অপারেশনের কথা, অপারেশনের কথা বলো না। কাতর স্বরে বললেন রবীন্দ্রনাথ। বিধান রায় একটু যেন বিরক্তই হলেন, তবু যথাসম্ভব গলাটা মিষ্টি করে বললেন, কেন এরকম ছেলে মানুষই করছেন বলুন তো? অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তখন পই পই করে বারণ করলাম, শুনলেন না। কালিম্পং যাবার পরই কিরকম বাড়াবাড়ি হলো দেখলেন তো। অভিমানী রোগী মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইলেন। ধন্বন্তরী চিকিৎসক এবার হেসেই ফেললেন। না, আপনি দেখছি খুব রেগে গেছেন। আচ্ছা, আপনার এর আগে কোনো অপারেশন হয়নি? তা হয়েছে, হ্যাঁ, ওই লন্ডনে পাইলসের জন্যে। তা তো প্রায় 28-29 বছর আগে। তারপর কেমন ছিলেন? ভালো না? তা অবশ্য ছিলাম, ভালো ছিলাম। একেবারে ভালো না হলেও 90% তো বটেই। তাহলে? ডাক্তার, এবার মনটা মানছে না হে। বুঝতে পারছি, তোমাদের যুক্তি আমি বুঝতে পারছি। আমি বুঝতে পারছি পরপারের ডাক এসে গেছে। তাই চাইছি আমার এই শরীরটা ডাক্তার যথাসম্ভব নিটলভাবে তেনার হাতে সমর্পণ করতে। আরে না না, এরকম বলছেন কেন? প্রস্টেটটা বড় হয়ে গিয়ে ঝামেলা করছে, শরীরে ইউরিয়াটা বেড়ে যাচ্ছে। সুপ্রাপিউবিক সিস্টেস্টমি করে দিলেই ঝামেলা একেবারে চুকে যাবে। ও বাবা, কি অপারেশন! এ তো বড্ড খটমটে নাম গো। মানে হলো ইউরিনারি সিস্টেমের বাইপাস। ইউরিনটা আর আটকাবে না। তাই বলো? যার ভালো নাম জ্যোতিষার নব, তারই ডাক নাম জ্যোতি। আজ তাহলে উঠি? এসো এসো এসো। ও হ্যাঁ, শান্তিনিকেতন যেতে চান শুনলাম। যান, ঘুরে আসুন। তারপর একটা সেলুন কার বুক করে চটপট জোড়াসাঁকো চলে আসবেন। দেরি করবেন না কিন্তু, কেমন? আর দেরি? মরার জন্য আমার তর্স হয়েছে না। কিছু বললেন নাকি? না, কিছু না। তুমি সাবধানে যেও বিধান, তুমি সাবধানে যেও। শান্তিনিকেতনে ফিরেও একই সমস্যা। রথীন্দ্রনাথও একদিন বলেই ফেললেন, বাবা মশাই, অপারেশনটা করিয়েই নিন, সবাই বলছে। তো তোমাদের সবারই ওই ওই এক কথা। হ্যাঁ, আমার শরীরটাকে ফুটো ফাটা না করে কারোর শান্তি নেই, কারোর শান্তি নেই। রবীন্দ্রনাথ পাশ ফিরে শুলেন। বড্ড হতাশ লাগছে। বহুদিন আগে কান ভনভনানির জন্য ইউনানির ওষুধ খেয়েছিলেন, তাতে রোগ সারল বটে, কিন্তু বড্ড ডিপ্রেশন হয়েছিল। অ্যালোপ্যাথির নাম শুনলেই সেই রকম ডিপ্রেশন ফিরে ফিরে আসছে। আর এই কাঁটা ছেঁড়ার কথা ভাবলেই কবির হাত পা যেন একেবারে ঠান্ডা হয়ে আসে। তিনি নিজেই বুঝতে পারছেন তার যাবার সময় এগিয়ে আসছে। এক সময় কত অত্যাচারী না করেছেন শরীরের ওপর। রোদে পুড়েছেন, জলে ভিজেছেন, কিচ্ছু হয়নি। আর
এখন এত যত্নের মধ্যে থেকেও দূরে দূরে আলোর একটা ঝলকানি না, তার মধ্য দিয়ে একটা মানুষের অবয়ব ফুটে উঠছে না। তবে কি ডাক এসে গেল? তবে কি ডাক এসে গেল? ধর্মড় করে উঠে বসলেন কবি। ও হরি, স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। স্বপ্ন? এই এই কে আছো? একটা খাতা পেন নিয়ে এসো তো একবার এদিকে। ছুটে এলেন রানী। এই যে গুরুদেব, বলুন কাকে কি চিঠি লিখতে হবে? না রে, একটা গান লিখতো। লেখ, আমি বলি, লিখে যা। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ জাগে। কি সুন্দর গান গুরুদেব, আর কি মিষ্টি সুরটা। ভালো হয়েছে না? হ্যাঁ, ভালো হয়েছে। তাহলে বল, এখনো ফুরোয়নি। পরের দিন আবার ডাক পড়ল। আজ একটা ছড়া লিখতো। হ্যাঁ, লিখে নে। বলুন গুরুদেব। লেখ, গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি। হ্যাঁ, বলি, গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি, লম্বা দাঁড়ার করতাল। বেশ কয়েকটা দিন কেটে গেল। জীবনের শেষ পৌষ মেলা চলে গেল। এবারই প্রথম পৌষ উৎসবের প্রার্থনায় অংশ নিতে পারলেন না কবি। বড্ড মন খারাপ লাগছিল, বড্ড মন খারাপ। বাপ পিতামোর ঐতিহ্য এবারই তাতে ফাঁকি পড়ে গেল। হ্যাঁ, কি করেই বা যাব? প্রায় রোজ জ্বর আসে, রোজ। কবিরাজ মশাই বলেছেন ভালো করে দেবেন, আর সেই ভরসাতেই শান্তিনিকেতনে থাকা। কেটে গেল জীবনের শেষ 25শে বৈশাখও। মাঝে মাঝে বেশ ভালোই লাগে, শরীরটা পুরনো দিনের মতোই তরতাজা লাগে। তারপর যে কে সেই। এরই মধ্যে চলছে কবিতা লেখা, গান লেখা। কি করে যে পারেন, সবাই অবাক হয়ে যায়। রবীন্দ্রনাথ কি করে বোঝাবেন? তিনি তো অক্ষরগুলোকে যেন চোখের সামনে দেখতে পান। কি মসৃণ ভাবেই না তারা একে অপরের ঘাড়ে চড়ে বসে কবিতা আর গান হয়ে যায়। কিন্তু কয়েকদিন পরে তাও যেন বন্ধ হয়ে গেল। আর শান্তিনিকেতনে রাখাটা খুবই ঝুঁকির হয়ে যাবে, সবাই সেটা বুঝতে পারছে। প্রশান্তচন্দ্র মহালানবিশও তাগাদা করতে থাকলেন। অগত্যা কবিও মত দিলেন। ওদিকে বিধান রায়ও ভীষণ রাগারাগি করছেন। দিন ঠিক হলো 9ই শ্রাবণ, জুলাই মাসের 25 তারিখ। শান্তিনিকেতন থেকে যাত্রা শুরু করলেন কবিগুরু। সেই কবে বাবার হাত ধরে ছোট্ট রবির এখানে আসা। কবি নিশ্চিত আর কোনোদিনই দেখতে পাবো না, আর কোনোদিন দেখতে পাবো না এই তাল তমাল গাছ, সেই খোয়াই। না, কেন জানি না, আজ মৃণালিনীর কথা বড্ড মনে পড়ছে। কি ভালোই যে সে বাসত এই শান্তিনিকেতন। ও না থাকলে আজ এই কবির স্বপ্নই থেকে যেত। আর কি সাংঘাতিক পরিশ্রমী না সে করত। এক কথায় সমস্ত গয়নাগাটি
সে বন্ধক রেখে দিয়েছিল, এক কথায়। বড্ড কান্না পাচ্ছে, বড্ড কান্না পাচ্ছে। এমনিতে মনের আবেগ আমি সহজে প্রকাশ করি না, আমি পারি না প্রকাশ করতে, কিন্তু আজ আজ ছেলে মানুষের মতো কান্না পাচ্ছে, কান্না পাচ্ছে। বৌমা, বৌমা, দেখো তো, দেখো একটা একটা গগলস গগলস পাও কিনা, দেখো তো একটা গগলস। কয়েকদিন আগে রবীন্দ্রনাথের চুল দাড়ি ছোট করে কাটিয়ে দেওয়া হয়েছে। গগলস পরে বেশ কিম্বুত টাইপের দেখতে লাগছে নিজেকে। এত দুঃখের মধ্যেও রবীন্দ্রনাথ ঠিক করে হেসে দিলেন। EIR এর নিবারণচন্দ্র ঘোষ তার নিজের সেলুনখানা কবিকে দিয়ে দিয়েছেন। তবে ভীষণ গরম। অনেকদিন আগে বিজয়ানা গ্রামে ট্রেনে যেতে যেতে মনে হয়েছিল ট্রেনটা যেন অবিরত সেনগুপ্ত দাশগুপ্ত সেনগুপ্ত দাশগুপ্ত বলতে বলতে ছুটে চলেছে। সেক্রেটারি অনিলের স্ত্রী রানীচন্দ্রকেও বলেছিলেন সেই কথাটা। আজ আবার মনে পড়ে গেল। সেই নিয়ে প্রথমে একটু হাসি ঠাট্টা করলেন, সেনগুপ্ত দাশগুপ্ত, সেনগুপ্ত দাশগুপ্ত, সেনগুপ্ত দাশগুপ্ত। কিন্তু ট্রেন জার্নি করতে করতেই কবি আবার বেহুশ হয়ে গেলেন। কখন যে জোড়াসাঁকোর বাড়িতে ঢুকলেন তা তিনি টেরও পেলেন না। পরের দিনই আবার সজ্ঞানে। আচ্ছা, তোমরা আমার অপারেশনটা কোথায় করবে? কবি জানতে চাইলেন। হসপিটালে অপারেশন হবে না, বাড়িরই একটা বারান্দাকে একদম স্টেরিলাইজ করা হয়েছে, সেখানেই হবে। যাক বাবা, শান্তি। যেখানে জন্মেছি সেখানেই মরব। মৃদুস্বরে বললেন রবীন্দ্রনাথ। কিছু বললেন নাকি গুরুদেব? জিজ্ঞাসা করলেন ডাক্তার নীলরতন সরকার। তিনি এখন প্রায় রোজই আসেন। প্রথিতযশা ডাক্তারদের মধ্যে তিনি একমাত্র যিনি অপারেশনের বিপক্ষে। বারবার বলছেন, বিধান, সাধারণ পেশেন্ট আর রবীন্দ্রনাথের শরীর কিন্তু সমান নয়। অপারেশনের ফল খারাপও হতে পারে, খারাপও হতে পারে। অথচ আর কোনো বিকল্প পথও তিনি দেখাতে পারেননি। ব্লাড আর ইউরিন টেস্ট প্রায় রোজই হচ্ছে। নিউট্রোফিল কাউন্টটা একটু বেশি, ইউরিনে ইকোলাইও বড্ড বেশি। মঙ্গলবার 29 জুলাই কবি উচ্চারণ করলেন তার শেষ কবিতা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী। শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। দেখ, লেখাটা না একটু একটু যেন ন্যাড়া ন্যাড়া লাগছে। কাল না হয় একবার বসে ঠিক করে দেব, কাল একবার ঠিক করে দেব। কিন্তু সে সুযোগ তিনি আর পেলেন না। সকালে মেজাজটা বেশ ভালো, কারণ শরীরটা শরীফ। কফি আর পেঁপে খেলেন। কবিতাটা নিয়ে বসবেন ভাবছেন, এমন সময় আবির্ভাব ডাক্তার ললিত ব্যানার্জির, নামকরা সার্জন। তাহলে আজই ওটিটা করে দিই। ওটি? ওটি আবার কি ডাক্তার? এটি সেটি ওটি? আগে অপারেশনটা, ওটি মানে অপারেশন, আজই করে দিই, টুকুস করে হয়ে যাবে। করে দাও, পড়েছে জবনের হাতে।
সকাল থেকে কিছু খাননি তো? খেয়েছি তো, পেঁপে, কফি। ও, ঠিক আছে, তাহলে তাহলে তো অজ্ঞান করা যাবে না। লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করে দেব, কিচ্ছু টের পাবেন না। কবি কিন্তু খুবই ব্যথা পেলেন, মুখ বুজে সহ্য করলেন সব, কোনো অনুযোগ করলেন না। 2-3 দিন সাবধানে থাকতে হবে, কারণ ইনফেকশন যা হবার তা সাধারণত 3 দিনের মধ্যেই হয়। কিন্তু এক্ষেত্রে হলো ঠিক উল্টোটা। অসুস্থতা বাড়ল 3 দিন পর থেকে। ডাক্তারেরা প্রথমে বেশ খুশি খুশি ছিলেন, কবিগুরু বোধহয় এ যাত্রাতেও তরে গেলেন। অসম্ভাবনা জীবনী শক্তি। এর আগে ভয়ানক এরিসিপেলাস রোগে টানা 50 ঘন্টা অজ্ঞান ছিলেন। সবাইকে অবাক করে সেবার কিন্তু তিনি ঠিক উঠে বসেছিলেন। কিন্তু এবার 3 দিন পর থেকে জ্বর আবার ফিরে এলো। কবি প্রায় বেহুশ হয়ে যেতে থাকলেন। যখনই জ্ঞান আসে তখনই খালি বলেন, জ্বালা, বড় জ্বালা, জ্বালা, সারা গায়ে বড় জ্বালা, জ্বালা। ইউরিনের পরিমাণ ক্রমশ কমতে থাকল, কিন্তু পাসসেল অনেক বেড়ে গেল। ডাক্তারেরা বুঝতে পারলেন এবার তারা পরাজিত হবেন। হিক্কা কমাতে না পেরে বিধান রায় অসহায়ভাবে বাড়ির মহিলাদের কাছে বললেন, না, আমি পারলাম না, এত দেরি করে অপারেশনটা হলো। তো তোমরা তো অনেক টোটকা টোটকা জানো, দেখো না চেষ্টা করে যদি কিছু হয়। 22 শ্রাবণ, বুধবার, অগস্ট মাসের 7 তারিখ। কবির রেডিয়াল পালস প্রায় অন্তর্হিত। অমিতা ঠাকুর প্রার্থনা করছেন, শান্তম শিবম অদ্বৈতম, কবির প্রিয় মন্ত্র। প্রার্থনা করছেন রামানন্দ চট্টোপাধ্যায়, প্রার্থনা করছেন নির্মল কুমারী মহলানবিশ। তমসো মা জ্যোতির্গময়, তমসো মা জ্যোতির্গময়, তমসো মা জ্যোতির্গময়। কবির পদতলে রাখা হলো চাঁপা ফুল। রবীন্দ্রনাথের বড্ড প্রিয়। বেলা 12টা বেজে 9 মিনিট। এতক্ষণ অচেতন কবি যেন সজ্ঞানে ফিরে এলেন। এত ঝরঝরে তিনি বহুদিন বোধ করেননি। তার শরীরটা যেন লাফিয়ে উঠে ভাসতে লাগলো। আরে, এ কি? আমি যে সবাইকে পরিষ্কার দেখতে পাচ্ছি, হ্যাঁ, এমনকি আমার শায়িত শরীরটাকেও। এই কি তবে মৃত্যু? এ তো বড়ই আরামপ্রদ অনুভূতি। একে তাহলে এতদিন মিথ্যে ভয় পেয়েছিলাম। বাহ বাহ, কি সুন্দর আমি ভেসে বেড়াচ্ছি। এই তো শিলাইদহের জমি, আকাশ, নদী। আগে কি যেন একটা নাম ছিল আগে। হ্যাঁ, মনে পড়েছে, খোরশেদপুর। হ্যাঁ, হয়তো প্রতিশর। আমরা এখনো সেখানকার জমিদার। এখানকার প্রজারা আমার বড় প্রিয়, বড় আপন ছিল। বড় আপন। ওরা বড় সরল আর পরিশ্রমী, খুব পরিশ্রমী।
বিদায়। ভালো থেকো, সবাই ভালো থেকো। সামনে ওকে, ও মৃণালিনী না? কি বলছো? আমাদের ছুটি? ছুটি, ছুটি! হ্যাঁ গো, আজ আমাদের সব কাজ থেকে ছুটি। ছুটি তোমার বড় প্রিয়, তাই না ছোট বউ? তাই তো তোমার ডাক নামও ছুটি। ছুটি, একদম ছুটি। হ্যাঁ, হাত বাড়িয়ে কে দাঁড়িয়ে? কে? বাবা মশাই! বাবা মশাই পিছনে দাঁড়িয়ে মিটমিট করে হাসছেন। কে? কে উনি? কে? দাদা মশাই, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। দাদা মশাই, দাদা মশাই, এক সময় আপনার সম্বন্ধে আমার অনেক ভুল ধারণা ছিল। ভুল। আমার মার্জনা করবেন দাদা মশাই, আমার মার্জনা করবেন। কবি হাত জোড় করে প্রার্থনা করলেন। দ্বারকানাথ বুকে টেনে নিলেন তার বংশের সবচেয়ে খ্যাতিমান পুরুষটিকে। ঠিক সেই সময় জোড়াসাঁকোর কবির ঘরটিতে উঠেছে কান্নার রোল। কবি চলে গেছেন, কিন্তু এ কি? কবির হাত দুটো হঠাৎ বুকের কাছে চলে এলো কেন? কবি কি তাহলে সবার কাছে বিদায় চাইলেন? পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই, সবারই আমি প্রণাম করে যাই। সবারই আমি প্রণাম করে যাই। হাত দুটো আবার এলিয়ে পড়ল। কবি চিরতরে বিদায় নিলেন। পৃথিবী দিন হয়ে গেল।